আজকে আমাকে লন্ডনে চলে যেতে হবে এক নতুন জীবন সূচনার আশায়। নতুন জীবন এই কারণেই বলছি, আমার তো কিছুই মনে নেই, তাই সবকিছুই আমার কাছে নতুন, এটাই স্বাভাবিক। যাই হোক, চলে আসলাম এয়ারপোর্টে। তবে আমাদের ড্রেস আপের মিডিয়ার কেউই আমাদের চিনতে পারবে না, এটা নিশ্চিত। সেখানে আমার একজন ফ্রেন্ডের মেয়ে আছে, সে তোমার সাথেই থাকবে, আর তোমার কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? হ্যাঁ বাবা, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, সব কথাই তো বাবার সাথে, আমার সাথে কি কোনো কথা নেই? মা, তুমিও না। তারপর আমি মাকে জড়িয়ে ধরলাম। কেন জানি না এই ছোঁয়া মমতা আমার কাছে খুবই নতুন। মনে হচ্ছে কতটা বছর যেন আমি এর থেকে বঞ্চিত ছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে, এখন যা। আর শোন, সবসময় কিন্তু আমাকে কল করবি, না হলে লন্ডনে গিয়ে তোর কানটা মুলে দেব। না না বাবা, আমার কি অত সাহস আছে তোমাকে রাগাবো? আমি তোমার কল করব। এখন আসি, কেমন? যাও, আর ভালো থেকো। শেষবারের মতন আমার বাবা ও মাকে বিদায় দিয়ে প্লেনে গিয়ে বসলাম। গন্তব্য নতুন ঠিকানা, যা হয়তো বা আমার ভবিষ্যৎকে একদম পাল্টে দিতে পারে। সূর্যের আলোয় আমার ঘুম ভেঙে গেল। আমি মাথায় অসম্ভব যন্ত্রণা অনুভব করলাম। ঘুম ভাঙতেই আমি নিজেকে সেই মেঝেতে আবিষ্কার করি, যেখানে কাল রাতে আমি বাচ্চাদের মতন কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। না, আর না, এইবারে আমাকে এগিয়ে যেতে হবে। অতীত ধরে বসে থাকলে তো হবে না। জানি না আমি কতটা সফল হব, তবে আমাকে এটা পারতেই হবে। সে তো চলে গেছে আমাকে ছেড়ে, হয়তোবা সে ভালোই আছে। রেডি হয়ে নিলাম ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। খেতে ইচ্ছে করছে না, মা আমাকে পেছন থেকে ডাক দিল, কিন্তু আমি না শোনার ভান করেই চলে এলাম। মন বলছে এখন থেকে এইসবই চলবে, আর কারোর কথা না, নিজের নিয়মে চলবো আমি। লন্ডনের এয়ারপোর্টে নামতেই একটা মেয়ে আমার কাছে আসলো। জানতে পারলাম এটাই আমার বাবার সেই বন্ধুর মেয়ে। হাই, আমি ন্যান্সি। আঙ্কেল বলল তোমাকে পিক আপ করতে, তাই চলে এলাম। মেয়েটা একটা মিষ্টি হাসি দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি মেয়েটিকে ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করলাম। বেশ আধুনিকতার ছোঁয়া আছে তার মাঝে। আমিও যে একদম আদিম যুগ ফলো করি তা নয়, তবে ন্যান্সি একদম পারফেক্ট। আর বেশি কিছু না ভেবে হাত বাড়িয়ে দিলাম। হাই, আমি ভি। তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। হয়তোবা খুব শীঘ্রই আমরা অনেক ভালো বন্ধু হয়ে যাব। তাহলে চলো এখন অ্যাপার্টমেন্টে যাওয়া যাক। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? এখনো তো অনেক কিছু চেঞ্জ করতে হবে। আমি কিছু না বুঝে হাঁ করে ন্যান্সির দিকে তাকিয়েছিলাম। তবে এটা বুঝতে পারলাম, এখন থেকে আমার জীবন নিশ্চয়ই পরিবর্তন হবে। সময় কি আর কারোর জন্য থেমে থাকে? না তো, সে তো চলতে থাকে তার আপন গতিতে। এইভাবেই কেটে গেল 4টি বছর। ঠিক ভিয়ের অনুমান মতোই তার জীবনের রং একদম বদলে গিয়েছে। সেদিন ন্যান্সি ভিকে নিয়ে মার্কেটে যায় এবং অনেক শপিং করে। বাসায় এসে ভিকে একদম তার মতোই আধুনিক করে ফেলে। সে ভিকে একটা কথা বোঝায় যে, দেখ ভি, তোর বাবা আমাকে বলেছে তুই ভবিষ্যৎ ক্রিম এন্টারপ্রাইজের মালিক হবি। তো সেই হিসাবে আর এখানে থাকতে হলে তোকে ফ্যাশন সম্পর্কে যথেষ্ট অনুমান রাখতে হবে। মনে রাখবি, এটা শুধুমাত্র মেকআপ না, এটা একটা মেয়ের আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে তোলার পদ্ধতি। ব্যাস, এই কথাটাই যথেষ্ট ছিল ভিয়ের পুরো জীবনকে পাল্টে দিতে। এরপর থেকে সে নিজেকে পরিবর্তন করেছে। সে এখন একজন বিশ্বের নামকরা ফ্যাশন ডিজাইনার। নতুন নামের সাথে সেও নতুন হয়ে গেছে। এই তো, যেমন পার্টি করা, ড্রিঙ্ক করা, ক্লাবিং, লং ড্রাইভ, এইসব তার কাছে খুবই সিম্পল ব্যাপার। তার সাথে তার ব্যবহারও একদম পরিবর্তন হয়েছে। প্রথম দেখা থেকে কেউ বুঝতেই পারবে না সে কোনো মানুষের সাথে কথা বলছে নাকি কোনো আইস কিউবের সাথে। মানে সে এখন তার কাছের মানুষ ছাড়া বাকি সকলের কাছেই কঠিন। আর অন্য সব ক্ষেত্রে তার নিকনেম হয়ে গেছে কোল্ড বিজনেস ওম্যান এভার। বিজনেস ওম্যান এই কারণেই বলছি, কারণ সে বিজনেস নিয়ে স্টাডি করার পাশাপাশি তার মেধা দিয়ে তাদের লন্ডনের বিজনেসে অনেক সাফল্য এনেছে। হেই বেব, সবকিছু রেডি? ইয়াপ, এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। মা বাবাকে সারপ্রাইজ দিতে হবে তো। তো এখন আমাদের মিশন কোরিয়া। অপরদিকে জাংকুকও তার কথা মতো নিজেকে একদম পাল্টে ফেলেছে। নিজের সম্পূর্ণ পার্সোনালিটি চেঞ্জ করে ফেলেছে। এখন তার যা ইচ্ছা সে তাই করে, তাকে বাধা দেওয়ার সাহস কারোরই নেই।
জঙ্কুক অনেক ভোরে উঠে অফিসের জন্য রেডি হয়ে নিচে আসে। তবে সে দেখতে পায় এত সকালে তার মা খাবার নিয়ে ডাইনিং টেবিলে বসে আছে। তবে সে না আর দেখার ভান করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তার মায়ের কথা শুনে থেমে যায়। এতটাই পরিবর্তন হয়ে গিয়েছো জঙ্কুক যে এখন তোমার মায়ের হাতের রান্নাও তোমার খেতে ইচ্ছা করে না? জঙ্কুক ঠায় দাঁড়িয়েছিল। সে তার মায়ের আওয়াজ শুনে বুঝতে পারল সে যে কোনো মুহূর্তে কান্না করে দিতে পারে। যদিও তার খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরও সে ডাইনিং টেবিলে এসে বসলো। এখন ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি যখন রান্না করেছো তাহলে নিজের হাতেই খাইয়ে দাও। জিহির মন এক নিমেষেই ভালো হয়ে গেল। সে অনেক বড় একটা হাসি দিয়ে জাঙ্কুককে খাইয়ে দিতে লাগলো। জাঙ্কুক অনেক ভোরে অফিসে চলে যায় আর বাড়িতে অনেক রাত করে ফেরে, তাই পরিবারের সাথে তার খুবই কম কথা হয়। ছেলে অনেক সকালে অফিসে না খেয়ে চলে যায় বলে জিহি আজ অনেক সকালে উঠে নিজের হাতে রান্না করেছে। জাঙ্কুক খাচ্ছে আর তার মা দেখছে। জঙ্কুক একভাবে তার মায়ের মুখের হাসির দিকে তাকিয়েছিল। সত্যি সে এখন উপলব্ধি করতে পারছে সে নিজেকে কতটা পরিবর্তন করে ফেলেছে। খাওয়া শেষ করে জাঙ্কুক উঠে দাঁড়ালো। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তার নজর গেল সিঁড়ির ওপর। তার বাবা এবং জিমিন সেখানে দাঁড়িয়ে রয়েছে। তার মানে বাড়ির সবাই উঠেছে এত সকালে? তার মুখে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল, যেটা বোঝার ক্ষমতা কারোর নেই। তারপর হনহন করে বেরিয়ে গেল। তুমি কি মনে করেছিলে তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না? না, তুমি ভুল ছিলে। দিনকাল তো ভালোই যাচ্ছে, একটা যন্ত্রণার মাঝে। কারোর সাথেই কথা বলি না জানো তো। সেই ভার্সিটির বন্ধু বান্ধব কারোর সাথে তেমন ভাবে মাতামাতি করা হয় না। কিন্তু এই জীবন জাঙ্কুক, এ তো এখন এশিয়ার নাম করা একজন বিজনেসম্যান। জানো তো তে, তোমার কথা না আমার এখনো বড্ড মনে পড়ে। জঙ্কুক এইসব ভাবতে ভাবতেই গাড়ি চালাচ্ছিল, কিন্তু হঠাৎই তার গাড়ির সামনে আরেকটি গাড়ি চলে আসলো। ওহ শিট! জঙ্কুক তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে ফেলে আর সেটা রাস্তায় থাকা একটা গাছের সাথে জোরে ধাক্কা লাগে। জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগেই তার চোখে অন্ধকার নেমে আসে।